আসসালামু আলাইকুম। আজকে আমরা বেগ বা ভেলোসিটি নিয়ে আলোচনা করব। তো বেগ বা ভেলোসিটি জিনিসটা কি? বেগ বা ভেলোসিটি জিনিসটা হচ্ছে দেখো সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট সময় দূরত্বের বা সরণের পরিবর্তনের যে হার সেটাকে আমরা বলতেছি বেগ বা ভেলোসিটি। যেহেতু বেগের ইংলিশ টার্ম যেটা হচ্ছে ভেলোসিটি, তাই সেখান থেকে আমাদের বেগকে ভি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে দূরত্বের পরিবর্তন বা সরণের যে পরিবর্তন সেটা দ্বারা আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ভি, আমরা যদি খেয়াল করি এই যে ভি সমান সমান, যেহেতু হার বলেছে তার মানে সময়টাকে আমরা নিচে রাখবো। তাহলে হার মানে নিচে সময় এবং কিসের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন বা সরণের পরিবর্তন, তাহলে ডেল এক্স, এটা দ্বারা আমাদের সংজ্ঞাটা আসছে। ঠিক তো? এখন এটা দ্বারা আমরা যদি কিছু না বুঝে থাকি তাহলে এক কথা যেটা উত্তর বেগ। বেগ হচ্ছে তার অবস্থানের পরিবর্তন। বেগ বলতে যা বোঝে অবস্থানের পরিবর্তন। বেগ বলতে যেটা বোঝে সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, বা আমরা আগে যেটা বললাম যে বেগ অর্থ হচ্ছে সরণের পরিবর্তন বা ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই কি আমাদের টাইম। এখন বেগের একক নিয়ে আমরা একটু গবেষণা করা যাক। যেহেতু উপরে আমার ডেল এক্স অর্থাৎ সরণের একক কি আমরা সবাই জানি মিটার, এবং নিচের সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তার মানে সেখান থেকে বেগের যে আমাদের এককটা আসে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগের যে এককটা আসছে সেটা হচ্ছে আমরা বলতে কি মিটার পার সেকেন্ড। আরেকটা জিনিস যে বেগটা হচ্ছে ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ বেগের মান আছে এবং একটা দিক আছে। বেগের যদি কোনো নির্দিষ্ট দিক না থাকে তাহলে আমাদের যে 12টা দিক আছে সেগুলো কিন্তু আসছে না। বিভিন্ন দিক আছে এবং বিভিন্ন দিক বরাবর বেগ ক্রিয়া করে, দ্যাটস ওয়াই বেগটা হচ্ছে আমার হচ্ছে ভেক্টর রাশি। তো এগুলো তোমরা মনে রাখবা, বেগটা হচ্ছে ভেক্টর রাশি। এবং এটার এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং এটা হচ্ছে এসআই একক। এককটা হচ্ছে এসআই একক। এসআই এককের পূর্ণরূপ হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিট। হ্যাঁ, আর অন্যান্য যে সকল একক আছে যেমন হচ্ছে সিজিএস একক, এপিএস একক, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা ভালো হয়। যেমন বেগের এসআই একক হচ্ছে আমার মিটার পার সেকেন্ড। আমার হচ্ছে সিজিএস একক, এখানে সি অর্থ হচ্ছে সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড একক ইউনিট, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। তো সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে পার সেকেন্ড কারণ হচ্ছে আমাদের টিটা দেখো যে টি বা এস, এদের টিটা নিচে ছিল, আর টির হচ্ছে আমাদের একক হচ্ছে সেকেন্ড, দ্যাটস আমাদের মিটার পার সেকেন্ড আসছে। আর এটা হচ্ছে এফপিএস একক, এফপিএস, এটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড একক, সেটা ক্ষেত্রে আপনার ফুট পার সেকেন্ড আসবে। তো ফুট পার সেকেন্ড। তো তোমরা একটু এই জিনিসটা লক্ষ্য করবা, তিনটা একক খুবই গুরুত্বপূর্ণ। এখন বেগের বিভিন্ন প্রকারভেদ আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটু না যাওয়ার চেষ্টা করি। বিভিন্ন প্রকারভেদ আমরা পরবর্তী 3 সালে আলোচনা করার চেষ্টা করব। তার ভিতরে তোমরা আপাতত জেনে রাখো বেগের বিভিন্ন প্রকারভেদের ভেতরে তাৎক্ষণিক বেগ, তারপরে হচ্ছে আপেক্ষিক বেগ, তারপর প্রকৃত বেগ ইত্যাদি বিভিন্ন ধরনের বেগ তোমরা পরবর্তীতে আলোচনা পাবা। তো আপাতত এই হালকা পাতলা ধারণা তোমরা নিয়ে রাখো। এরপর আসি বেগের মাত্রা নিয়ে। বেগের মাত্রা বেগের মাত্রা হচ্ছে বেগের মাত্রা হচ্ছে LT−1। LT−1 বেগের মাত্রা। এইগুলো জিনিস তোমরা একটু মাথায় রাখো। তাহলে চলো বেগ নিয়ে আর একটু ডিসকাস করা যায়। তাহলে বেগটা কি? বেগ হচ্ছে সময় সাপেক্ষে দূরত্ব বা সরণের পরিবর্তনের হার, সেটাকে আমরা বেগ বলছি। যদি তুমি এই সংজ্ঞা দিয়ে না বুঝতে পারো তাহলে একটু চলো আমরা থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করি। সাপোজ মনে করো এখানে তোমার একটা বস্তু আছে। তো এই বস্তুটা যদি একটা নির্দিষ্ট সময় পরে, ধরো এখান থেকে তোমার টাইমটা পাস হচ্ছে, এখানে টি হচ্ছে তোমার হচ্ছে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে তোমার বস্তুটা যদি এখানে থাকে তাহলে তার কিন্তু অবস্থার দেখো চেঞ্জ হয়েছে।
অবস্থান প্রথমে এখানে ছিল, অবস্থানটা এখানে চলে আসছে, তাই তো? তাহলে এই যে অবস্থানটা যে চেঞ্জ হলো, চেঞ্জটাকে আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করি, অবস্থান চেঞ্জ। তো অবস্থার যে চেঞ্জ হলো একটা নির্দিষ্ট সময় পরে, তাহলে সেটাকে আমরা বলতেছি এই বস্তুর কী আছে বলো তো, বেগ আছে। আর যদি বস্তুটা চেঞ্জ না হয়, সাপোজ এখানে একটা বস্তু আছে আর টি সমান হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে বস্তুটা ওই অবস্থাতেই আছে, বস্তুটার কোনো মুভমেন্ট হয়নি, তাহলে সেক্ষেত্রে দেখো ডেল এক্স সমান সমান কত হয়? ডেল এক্স সমান সমান 0 হয়। তাহলে সেক্ষেত্রে কি তার কোনো বেগ আছে? সেক্ষেত্রে বেগের মান হয়ে যায় 0, তার মানে তার কখনো কোনো বেগ নাই। তার মানে আক্ষরিক অর্থে বেগ বলতে বোঝানো হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তির অবস্থানের পরিবর্তনকে আমরা বলে থাকি কি, বেগ। এখন বেগের সংজ্ঞায় আমরা স্মরণটা দেখতে পেয়েছি, বেগের সংজ্ঞায় আমরা স্মরণটা দেখতে পেয়েছি। স্মরণ জিনিসটা কি যদি বুঝতে না সমস্যা হয়, স্মরণ জিনিসটা হচ্ছে তোমার একটা গতিপথের ক্ষুদ্রতম যে দূরত্ব, কোনো একটা বস্তুর গতিপথের ক্ষুদ্রতম যে দূরত্ব, সেটাকে আমরা স্মরণ বলি। আর দূরত্ব বা দ্রুতি জিনিসটা আলাদা। দূরত্ব আর দ্রুতি কিন্তু আলাদা। দূরত্ব জিনিসটা হচ্ছে মোট অতিক্রান্ত পথকে আমরা বলি দূরত্ব। আর দ্রুতির সাথে বেগের কিন্তু তফাৎ আছে। বেগ হচ্ছে স্মরণের সাথে রিলেটেড, আর দ্রুতি জিনিসটা দূরত্বের সাথে রিলেটেড। তো আপাতত এটুকু জেনে রাখো যে আমরা বেগ জিনিসটা যেটা, সেটা হচ্ছে স্মরণের পরিবর্তনের হার, সেটাকে আমরা বেগ বলি। অর্থাৎ কোনো বস্তুর যদি বেগ থাকে তাহলে তার অবশ্যই একটা আছে, অবস্থানের চেঞ্জ অবশ্যই হবে। পরবর্তী যে আমাদের টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ত্বরণ বা অ্যাসেলারেশন। আমাদের যে নেক্সট টপিক সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাসেলারেশন। তো ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তো ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ ত্বরণ এবং বেগের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। ত্বরণের আগে প্রথমে আমরা বেগ জানলাম, এরপরে আমরা ত্বরণ। অবশ্য হচ্ছে বেগটা জানার আগে আমাদের দূরত্ব এবং দ্রুতি নিয়ে দুটো জিনিস নিয়ে আমাদের আলোচনা করা উচিত ছিল। তো আমরা ওগুলো আলোচনা যায়নি, তো ওগুলো তোমার পরবর্তীতে আরও ভালোভাবে আলোচনা করতে পারবো। তো যেহেতু ত্বরণের সাথে বেগের সম্পর্ক আছে, তার মানে দেখো আমরা কীরকমভাবে এটা বর্ণনা করি। তো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা কী বলবো বলতো? ত্বরণ বলি। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে যেহেতু ত্বরণ বলে, তাহলে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এর আমাদের ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাটা আসবে, দেখো হার বলেছে, তার মানে নিচে আমাদের কী যাবে বলতো? নিচে আমাদের সময় চলে যাচ্ছে। আর কিসের হার? বেগের হার। তাহলে আমরা এখানে কী দেবো? ডেল ভি দেবো। এখন এটা হচ্ছে আমাদের আক্ষরিক যে সূত্র বা ফর্মুলা, সেটা প্রথমত ইনিশিয়াল অবস্থা। তখন আমরা এগুলোকে একটু ভাঙার চেষ্টা করব। এই যে ডেল ভি, দেখুন ডেল ভি মানে কি? ডেল ভি হচ্ছে বেগের পরিবর্তন। এখন বেগের পরিবর্তন জিনিসটা কি? পরিবর্তন জিনিসটা হচ্ছে শেষ বিয়োগ আদি। শেষ বিয়োগ বলতো কি? আদি। তোমরা একটু লিখে রাখো, শেষ বিয়োগ আদি। তো ডেল ভি মানে পরিবর্তন, বেগের পরিবর্তন বলতে বোঝাচ্ছে না শেষ বেগ বিয়োগ কি? আদি বেগ। তো শেষ বেগকে আমরা যদি ভি দ্বারা প্রকাশ করি এবং আদি বেগকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, শেষ বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং আদি বেগকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ফর্মুলাটা কী আসে বলতো? এ সমান সমান আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি টি। এটাই হচ্ছে তোমাদের ত্বরণের হচ্ছে যে সূত্র বা ফর্মুলা, সেটা। তো এখন দেখো ত্বরণ হচ্ছে দুই রকম হয়, যে বলছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারটা কিন্তু দুই রকম হতে পারে, বেগটা হচ্ছে আমাদের পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো বেগ বৃদ্ধির হারটা যদি আমার পজিটিভ হয়, বেগ বৃদ্ধির হারটা যদি আমার পজিটিভ হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি ত্বরণ। আর যদি নেগেটিভ হয়, অর্থাৎ সময়ের সাথে বেগটা যদি আমরা হ্রাস পাই, তাহলে সেটাকে আমরা বলি মন্দন। এখন আমরা এই সংজ্ঞা কিংবা এই সূত্র দিয়ে আমরা কিছু যদি না বুঝি, তাহলে চলো আমরা একটু বাস্তবিক ফিল নেওয়ার চেষ্টা করি। সাপোজ মনে করো এখানে তোমার একটা বস্তু আছে, তো বস্তু আদি অবস্থায় তার বেগটা কিন্তু শূন্য, শূন্য। তো যখন বস্তুটা সময় অতিক্রান্ত হতে থাকবে, সময় সাপোজ মনে করো 2 সেকেন্ড হয়ে গেছে, সে 2 সেকেন্ড হওয়ার পরে বস্তুটার যে শেষ অবস্থা, সেই বেগটা আসবে হচ্ছে 2। ধরো শেষ বেগ হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড।
শেষ বেগ কত আমার 2 মিটার/সেকেন্ড, অর্থাৎ এখানে বেগের পরিবর্তন কত। তাহলে আমরা ডেল ভিটা বের করে ফেলি। ডেল ভি সমান সমান কী আসছে, আমরা জানি ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। তাহলে ভি কত আমার 2, ভি 2 আর হচ্ছে ইনিশিয়াল বেগ তোমার হচ্ছে 0, তাহলে 0। তাহলে আমার এখানে কত আসতেছে, 2 আসতেছে। এটা পজিটিভ না নেগেটিভ, এটা পজিটিভ না নেগেটিভ, এটা অবশ্যই পজিটিভ। তাহলে আমরা এই বস্তুটার মধ্যে কী আছে বলবো, এই বস্তুটার মধ্যে আমরা হচ্ছে ত্বরণ আছে, এবং ত্বরণের মানটা আমরা বের করতে পারবো না, ত্বরণের মানটা আমরা বের করতে পারবো চাইলে। এই যে ত্বরণের মানটা আমরা কি জানি, ত্বরণ সমান সমান আমরা এ সমান সমান জানি কি, ডেল ভি বাই টি। ডেল ভি বাই কি বলতো, টি। ডেল ভি কত, বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন হচ্ছে আমাদের এই যে 2, তাহলে 2 আর সময় কিন্তু আমাদের 2 সেকেন্ড বলে আসছিল, এই যে সময় 2 সেকেন্ড, তার মানে 2। তার মানে ত্বরণ আমাদের আসবে হচ্ছে 1। এককে আমরা যাইনি, একক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, না এককটা একটু পরে আলোচনা করব। তো আপাতত মনে রাখো ত্বরণ কিন্তু 1, এবং বেগ বৃদ্ধি হয়েছে যেহেতু, তার মানে এর মধ্যে কী আছে, ত্বরণ আছে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, আরেকটা জিনিস, যেমন এখানে ধরো একটা বস্তু আছে, তো ইনিশিয়াল অবস্থায় আদিবেগ সেখানে 0 সবসময় যে 0 হবে তাও না। আমি বোঝার সুবিধার্থে আমি এখানে 0 ইউজ করতেছি। তো সময় ধরো অতিবাহিত হয়ে গেছে 2 সেকেন্ড। তো বস্তুটা অনেক দূর যাওয়ার পরে, বস্তুর অবস্থান ধরো এখানে, এবং বস্তুর যে শেষ বেগ ধরো হচ্ছে আমার, বস্তুর শেষ বেগ ধরো 5। এক্ষেত্রেও কিন্তু দেখো বেগের মানটা কী হয়েছে, বৃদ্ধি পাইছে। তো বেগের মানটা কমানোর ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই বেগের মানটা কমানোর ক্ষেত্রে আমরা এখানে শূন্যের বদলে একটু ওই শেষ বেগের বেশি মানটা নিতে পারি, অর্থাৎ ধর 10। আদিবেগ ছিল 10 এবং শেষ বেগ হয়ে গেছে কত বলো তো, 5। তো এখন আমরা যাব, বেগের পরিবর্তনে যাব, অর্থাৎ ডেল ভি সমান সমান কি, ভি মাইনাস ইউ। তাহলে ভির মানটা কত আছে, তাহলে শেষ বেগ দেওয়া আছে আমার 5, শেষ বেগ যদি 5 এবং আদিবেগ সেটা ছিল আমার 10, তাহলে এখানে দেখো মানটা কত আসছে বলো তো, -5, অর্থাৎ নেগেটিভ ভ্যালু আসতেছে মিটার/সেকেন্ড। বেগের একক তো মিটার/সেকেন্ড, তাই না। যেহেতু এই মানটা আমার নেগেটিভ, তার মানে এটা কি বলতো, এটাকে আমরা বলবো মন্দন। এই কেসটা আমাদের হচ্ছে কি, মন্দন। সো এই দুটাতে আমরা আসলে মেইনলি বোঝানোর চেষ্টা করতেছিলাম হচ্ছে বেগ জিনিসটা কি, এবং ত্বরণ জিনিসটা কি এবং মন্দন জিনিসটা কি, এটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো এখন চলো আমরা ত্বরণের ইটা দেখি, মাত্রা দেখি, সমীকরণ দেখি। ত্বরণকে আমরা দ্বারা প্রকাশ করি। ত্বরণের আক্ষরিক যে অর্থ সেটা হচ্ছে ডেল ভি বাই হচ্ছে আমার টি। তো বেগের মাত্রা কি, বেগের মাত্রা বা বেগের একক ছিল মিটার/সেকেন্ড, আর নিচে আবার আর একটা সেকেন্ড। তাহলে ত্বরণের যে মাত্রাটা আসতেছে সেটা হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণের যে মাত্রাটা সেটা হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন ত্বরণের মাত্রা না, এটা একক, এটা হচ্ছে এসআই একক। এখন এখানে একক কী হবে, সে আগের মতো। সিজিএস একক কী হবে, সিজিএস এককে সেন্টিমিটার/মিটার স্কোয়ার, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। আর এফপিএস একক কী আসবে, ফুট/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এগুলো আমাদের জানার অত প্রয়োজন নেই। তারপর আসো আমরা হচ্ছে ত্বরণের মাত্রা নিই। ত্বরণের মাত্রা হচ্ছে L/T⁻²। তো এটা হচ্ছে ত্বরণের কী বলতো, মাত্রা। তো এখানে আমাদের যে সকল জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে ত্বরণ কাকে বলে, ত্বরণ মেইনলি কী, এবং ত্বরণের মাত্রা, ত্বরণের একক ইত্যাদি বিষয়ে জানতে হবে। তো এই ছিল আমাদের ত্বরণ এবং বেগ। ত্বরণ আর বেগের মধ্যে যদি সম্পর্ক আমি প্রকাশ করতে চাই, তাহলে এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। অর্থাৎ এটা কিসের সূত্র বলো তো, এই আগের সূত্র, ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটাই কিন্তু ত্বরণ আর বেগের মধ্যে সম্পর্ক প্রকাশক যে সূত্র সেটা, এই যে ভির মধ্যে এবং এর মধ্যে যে সম্পর্ক। পরবর্তীতে আমরা বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা করব ত্বরণ এবং বেগের। আচ্ছা, এরপর আমরা যাই ঘর্ষণ বলে। ঘর্ষণ বল বা ফ্রিকশন। তো এই ঘর্ষণ বল বা ফ্রিকশন
বলার সাথে সাথে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে বল। তো ঘর্ষণ বলটা হচ্ছে বলেরই একটা প্রকারভেদ। তো ঘর্ষণ বল পড়ার আগে অবশ্যই আমাদেরকে বল সম্পর্কে ধারণা রাখতে হবে। তো বল বা ফোর্স, বল বা ফোর্স জিনিসটা কি? হ্যাঁ, ফোর্স বা বল জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর ওপরে যা প্রয়োগের ফলে বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটে বা বস্তুটা স্মরণ ঘটে, সেটাকে আমরা বলে থাকি কি বল। সাপোজ এই বস্তুর উপর বস্তুটা স্থির অবস্থায় আছে, সাপোজ এই বস্তুটা হচ্ছে না স্থির অবস্থায় আছে, এই সমান হচ্ছে আমরা 0। তো বস্তুর উপরে কিছু তোমার একটা প্রয়োগ করতে হবে, তাই না? তো বস্তুর উপরে আমি সাপোজ মনে করে এই এফ পরিমাণ বলটা আমি প্রয়োগ করছি, তাহলে বস্তুটা কী হবে? বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুটা যদি একটু সামান্য সরে যায় বা অবস্থানে যদি পরিবর্তন হয়, কতটুকু অবস্থার পরিবর্তন সেটা আপাতত আমার জানার প্রয়োজন নেই। যদি অবস্থানের পরিবর্তন হয় সামহাও, তাহলে সেটাকে আমরা বলতেছি কি ফোর্স, সেটাকে আমরা বলতেছি কি ফোর্স। তো এফ সমান সমান আমরা লিখতে পারি এম এ, এটা হচ্ছে একটা বিখ্যাত সূত্র। এমটা হচ্ছে আমার কি বলতো? বস্তুর ভর। এই যে বস্তুটা ছিল, এই বস্তুর ভরটাকে আমরা কি বলতেছি? এম। আর বস্তুটা যখন এই যে গতিপথ, এই গতিপথের এর সাথে সম্পর্ক বেগ আছে এবং কি এখানে ত্বরণও আছে। ওকে, বেগ কেমন করে আছে? এই যে ত্বরণকে আমরা ভাঙলে কিন্তু বেগ পেয়ে যাবে। তো দ্যাটস এফ ইকুয়াল টু কি বলতে পারছি আমরা? এ। তো বল জিনিসটা বোঝা গেল কেন? যেটা অ্যাপ্লাইয়ের ফলে আমাদের বস্তুর স্মরণ ঘটে বা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেটাকে আমরা বলতেছি কি বল বা ফোর্স। তো বলের বিভিন্ন প্রকারভেদ আছে, তার মধ্যে ঘর্ষণ বল হচ্ছে অন্যতম একটা বল। তো ঘর্ষণ বল জিনিসটা হচ্ছে বলের বিরুদ্ধে, গতির বিরুদ্ধে বল। ঘর্ষণ বল জিনিসটা হচ্ছে গতির বিরুদ্ধে বল, ঘর্ষণ বল। তোমরা অনেক সময় দেখবা যখন তোমরা যখন হাঁটা চলাচল করো, তো তোমরা চলাচল করো মেইনলি হচ্ছে ঘর্ষণ বলের কারণে, চলাচল করো হচ্ছে ঘর্ষণ বলের কারণে। কেমন করে? যখন দেখবা তোমরা হচ্ছে এই যে একটা মাটি যদি আমরা একটা সারফেস এরিয়া ধরি, তো তোমার যদি এখানে একটা পা দিয়ে যখন তোমরা মাটিতে আঘাত করো, পা দিয়ে যখন তোমার মাটিতে আঘাত করো, সাপোজ আমরা তো হাঁটি হচ্ছে লম্বিক বরাবর বল প্রয়োগ না করে আমরা একটু কৌণিকভাবে বল প্রয়োগ করি, অর্থাৎ এই বরাবর আমরা একটু বল প্রয়োগ করি। হ্যাঁ, সো তার লব্ধি বলটা হচ্ছে আর উপর দিকে হয়। সো দ্যাটস আমরা দুটো উপাংশে ভাগ হয়ে যায়। হ্যাঁ, দুটো উপাংশ, যে একটা উপাংশ আমাদেরকে সামনের দিকে নিয়ে যায় আর একটা উপাংশ হচ্ছে আমাদের উপরের দিকে নিয়ে যায়। তো উপরের দিকে তো খুব একটা কাজে লাগে না, আমরা যার ফলে সামনে যায়, আর সেটা হচ্ছে আমাদের হচ্ছে সামনের দিকে যে উপাংশটা আছে সেটার কারণে। তো এগুলো তোমরা ভেক্টর অধ্যায়ে আলোচনা করবে আরও ভালোভাবে ডিপলি, বর্তমানে এগুলো তোমার জানার দরকার নেই। তো ঘর্ষণ বল জিনিসটা হচ্ছে তোমরা যখন এই যে পায়ের যে কণাটা আছে, এই যে তোমার এই এরিয়াটা আছে, এই এরিয়াটার ভিতরে বিভিন্ন খাঁজ কাটা থাকে, তখন তুমি যখন এই বরাবর বল প্রয়োগ করবে বা এই বরাবর তুমি অগ্রসর হবে ভি বরাবর, এবারে তখন তোমার অপোজিটে আর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে গতির বাধার সম্মুখীন যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ঘর্ষণ বল। বা এই উদাহরণটা যদি তোমরা না বুঝে থাকো, তাহলে এই উদাহরণটা খেয়াল করো। মনে করো এখানে তোমার একটা ইট আছে, এখানে একটা ইট আছে এবং আর একটা ইট হচ্ছে এটা ইট। তো এই ইটটা যখন আর একটা ইটের উপরে যখন আমরা দিয়ে ঘষাঘষি করবো, তখন ঘর্ষণের সৃষ্টি হয়। কেমন করে ঘর্ষণের সৃষ্টি হয়? এদের যে সারফেস এরিয়া আছে, সারফেস এরিয়াটা একটু খেয়াল করো। সারফেস এরিয়া এটা তো আমরা সমানভাবে আঁকিছি, আসলে সারফেস এরিয়া এমন না। এইটুকু অংশটাকে আমরা হচ্ছে যে জুম করবো, বোঝার সুবিধার্থে এইটুকু অংশকে আমরা কী বলবো? তো জুম করবো। তো জুম করলে আমরা অনেকটা এরকম দেখতে পাবো। এটা হচ্ছে প্রথম ইট, আর একটা ইট আসবে এরকম, এটা হচ্ছে দ্বিতীয় ইট। এটাকে আমরা জুম করছি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। এই দুটো ইটের সারফেস এরিয়াকে যখন আমরা ঘষাঘষি করতেছি, ঘষাঘষি করা অবস্থায় আমরা সেই সারফেস পয়েন্টটুকু আমরা একটু জুম করছি। তো জুমের অবস্থা হচ্ছে এরকম, জুম করার ফলে এরকম হচ্ছে। এখন দেখো, প্রথম ইটটা যখন সামনের দিকে অগ্রসর হতে চাইবে, যখন সামনের দিকে অগ্রসর হতে চাইবে, অর্থাৎ এই বরাবর যখন বেগটা ক্রিয়েট হবে, গতিটা ক্রিয়েট হবে, তখন দেখো এই যে খাঁজ কাটা অংশগুলো কিন্তু এর বাধার সম্মুখীন হয়ে দাঁড়াবে, যার ফলে এই বরাবর একটা কিন্তু প্রেশার ক্রিয়েট হবে বা বল ক্রিয়েট হবে। সেই বলটাকে আমরা বলতেছি কি ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করি। ঘর্ষণ বলকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এফ কে দ্বারা প্রকাশ করি। এটাকে বলে কাইনেটিক ফ্রিকশন বা গতীয় অবস্থায় যে ঘর্ষণ, সেটা যেহেতু গতিশীল অবস্থা আছে কারণ গতীয় অবস্থায় ঘর্ষণ, আর যদি স্থিতিশীল অবস্থায় ঘর্ষণ থাকে তাহলে সেটাকে বলে স্ট্যাটিক ঘর্ষণ।
সেটার উদাহরণ কেমন হতে পারে? সেটার উদাহরণ হচ্ছে মানুষ। যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি স্ট্যাটিক ঘর্ষণ। যদি তোমার মধ্যে কোনো ঘর্ষণ না থাকতো তাহলে তুমি কিন্তু অনেক দূরে বা সর্বদা একটা সেম ভেলোসিটি নিয়ে সবসময় চলাচল করতে, বুঝছো? তোমার ঘর্ষণ আসার জন্য তুমি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারো, সেটা হচ্ছে স্ট্যাটিক ঘর্ষণ। এটা হচ্ছে কাইনেটিক ঘর্ষণ। তো ঘর্ষণ বলকে আমরা এফকে দ্বারা প্রকাশ করি। এফকে বিভিন্ন সূত্র এবং অন্যান্য যে ফর্মুলা আছে এগুলো আমরা পরে আলোচনা করার চেষ্টা করবো। আপাতত ঘর্ষণ জিনিসটা বোঝানোর মেইন। তো ঘর্ষণটা হচ্ছে গতির বিপরীতে যে বাধা, সেটাকে আমরা বলি কি ঘর্ষণ বল। গতির বিপরীতে বাধা। এবং বলের যে একক ছিল, বলের একক একটু মাথায় রাখো, বলের একক হচ্ছে নিউটন। বলের একক নিউটন, তার মানে ঘর্ষণও যেহেতু ওয়ান কাইন্ড অফ ফোর্স, তাহলে তাহলে ঘর্ষণের একক কী হবে? ঘর্ষণের একক কিন্তু আমাদের নিউটন। তো এই দুটো জিনিস তোমরা একটু মাথায় রাখো, পরবর্তীতে আমরা ডিপলি আলোচনা করার চেষ্টা করবো। তো তোমরা ভালো থাকো, আসসালামু আলাইকুম।